হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। বন্ধুরা, স্কুল কিংবা কলেজে আমাদের শেখানো হয় যে কিভাবে আমরা ভালো কোম্পানিতে ভালো ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে চাকরি পেতে পারি। কিন্তু ওই স্কুল কলেজেই আমাদের কখনো শেখানো হয় না কিভাবে আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করার মাধ্যমে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। আমাদের ম্যাথ এবং ইকোনমিক্সের ডিফিকাল্ট কনসেপ্টগুলো শেখানো হয়, কিন্তু এটা কখনো শেখানো হয় না যে কিভাবে টাকা সেভ করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবো। এবং আমরা যদি জলদি ইনভেস্টিং করা শুরু করি, তাহলে আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে জলদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবো। যাই হোক, এতদিন কী করেছেন তা নিয়ে এখন আর মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ আজকের ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ওয়েলথ ক্রিয়েশনের জন্য ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওটি দেখার পর আপনার ফাইন্যান্সিয়াল নলেজ বৃদ্ধি পাবে। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কোনো বিষয় আমাদের স্কুল কিংবা কলেজে কখনো শেখানো হয় না, আর সে চিন্তা করে আমি এই চ্যানেলটি শুরু করেছি। আমি মনে করি এই চ্যানেল থেকে আপনি প্রতিনিয়ত কিছু না কিছু হলেও ভালো কিছু শিখতে পারবেন। আর এরকম ভ্যালুয়েবল ভিডিওগুলো প্রতিনিয়ত মিস না করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি আমরা স্টার্ট করব একটি ভালো গল্পের মাধ্যমে। মনে করুন একজন লোক রয়েছে, তার নাম সানি। আর সানি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সেই কোম্পানিতে কাজের চাপ অনেক বেশি। আর হঠাৎ করেই সানি 5 কোটি টাকার লটারি বিজয়ী হয়। লটারির টাকা পেয়ে সর্বপ্রথম সে তার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের এই খুশির সংবাদটি জানিয়ে দেয়। আর এই খুশির সংবাদটি শুনে সানির কাছে সবাই ছুটে আসে এবং তার আত্মীয় স্বজনরা তাদের পরিমাণ মতো তার কাছ থেকে টাকা নিয়ে যায়। আর সানি এখন চিন্তা করে যে আমার একটি বাড়ি তৈরি করা প্রয়োজন, তাই সে বড় একটি আলিশান বাংলো কিনে ফেলে। আর এখানে আমি বলে রাখি, বাড়ি তৈরি করা কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট, কিন্তু আপনি যদি এই বাড়ি তৈরি করতে গিয়ে খুব বেশি টাকা খরচ করে ফেলেন, তবে আপনার কাছে সেগুলো মেনটেন করার জন্য প্যাসিভ ইনকাম থাকার লাগবে, তবে আপনি এই ধরনের মেনটেনগুলো খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু সানি একটি বিশাল বাড়ি তৈরি করে, আর এটা সে কখনো ভাবে না যে বাড়িতে যে খরচগুলো চলতে থাকবে সেগুলো ভবিষ্যতের জন্য তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। আর বাড়ি তৈরি করার পর সে ওই রিস্কফুল জব, মানে সে যেখানে কাজ করত, সে জব থেকে রিজাইন দিয়ে দেয়। আর তার এই জব থেকে রিজাইন দেওয়া তখনই ভালো হতো যখন সে কিছুটা সময় ট্রেনিং এবং এডুকেশন পারপাসে ব্যয় করত। তার কাছে টাকা রয়েছে কিন্তু ভালো ইনভেস্টিং নলেজ নেই। কিন্তু সানি সর্বদা উল্টো কাজ করে, সে জব থেকে রিজাইন দিয়ে পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যায়, কারণ সে অনেক দিন ধরে চেষ্টা করছিল পছন্দের জায়গাগুলোতে ঘোরার জন্য। তার কাছে টাকা এবং সময় ছিল না, তাই সে ঘুরতে পারেনি। কিন্তু এখন তার কাছে টাকা এবং সময় দুটোই রয়েছে, তাই সে এখন পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছে। কিন্তু সে যখন বিভিন্ন জায়গা ঘুরতে যায় তখন সে খুব বেশি টাকা খরচ করে, এবং ঘুরোঘুরি শেষ করে যখন সে বাসায় আসে তখন সে দামি দামি গ্যাজেটগুলো কিনতে শুরু করে, যেমন দামি গাড়ি, টিভি এবং সুখে থাকার জন্য বিভিন্ন জিনিসপত্র। এবং কয়েক বছর সে খুব ভালোভাবে এবং আরামায়েশে জীবনযাপন করে। কিন্তু সানির ধীরে ধীরে সে টিকিটে পাওয়ার টাকাগুলো কমতে শুরু করে, কারণ এই সময় সানির কোনো প্যাসিভ ইনকাম ছিল না, এবং তার খরচগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর তার কাছে কোনো স্কিল না থাকায় সে কোনো কিছু শুরু করতে পারছিল না। তার কাছে যখন সব টাকাগুলো ফুরাতে শুরু করে তখন সে ভাবে তাকে কোনো একটি চাকরি খোঁজা দরকার, কারণ তার কাছে সব অ্যামাউন্ট প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটি, সানি বর্তমানে যেরকম লাইফ লিড করছে সেরকম কোনো চাকরি পাচ্ছে না, যে বর্তমানে লাইফস্টাইলগুলো সে চাকরির টাকা দিয়ে লিড করতে পারবে। আর সেজন্য সে তার পছন্দের গাড়িটি বিক্রি করে দেয়, এবং সে যে জিনিসগুলো কিনেছিল সেগুলো আস্তে আস্তে বিক্রি করা শুরু করে, এবং অবশেষে তাকে ওই বিশাল বাড়িটিও বিক্রি করতে হয়, এবং ছোট একটি ভাড়া বাড়িতে তাকে শেষ পর্যন্ত শিফট করতে হয়। এবং ফাইনালি তাকে সে জবে আবার ফিরে যেতে হয়, যে জবটি সে আগে করত। আর এই কাহিনীটি তাদের জন্য যারা কোনো কাজ কাম ছাড়াই অনেক টাকা পেয়ে যায়, কারণ রিসার্চে দেখা গেছে 70% লটারি উইনার 10 বছরের মধ্যে কাঙ্গাল হয়ে আগের জায়গায় ফিরে আসে। কিছু সংখ্যক মানুষ সুসাইডও করে ফেলে, আর কিছু সংখ্যক মানুষ তার অগোছালো জীবনযাপন করে থাকে। আর অ্যাকচুয়াল অর্থে সানি যদি এখানে লটারির টাকা পেয়ে ক্যাপিটাল বৃদ্ধি করতে চাইতো, তাহলে সে আজ ভালো পজিশনে থাকতো। সানি যদি সে সময় 5 কোটি টাকা কোথাও লার্জ ক্যাপে স্টকে ইনভেস্ট করতো, তাহলে সেখান থেকে তার যে পরিমাণ প্যাসিভ ইনকাম আসতো তা দিয়েই সে লাইফ ভালোভাবে লিড করতে পারতো, এবং খুব সহজে তার ওই হাই প্রেসারওয়ালা জব থেকে সে মুক্তি পেত। আর ধীরে ধীরে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে তার ওয়েলথ দ্রুত বৃদ্ধি পেতে থাকতো। তখন সে তার ওই প্যাসিভ ইনকাম থেকে ভালো বাড়ি, ভালো গাড়ি এবং পছন্দের জায়গাগুলোতে ঘুরতে পারত। আর সানির এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল এটি, যখন সে তার চাকরি ছেড়ে দিল তখন তাকে তার নলেজ বৃদ্ধি করার জন্য বিভিন্ন বই এবং এডুকেশনের উপর নজর দেওয়া দরকার ছিল, যাতে করে সে সামনের দিনগুলোতে ভালো জায়গায় ইনভেস্ট করতে পারে এবং যে কোনো মানুষের সাথে ব্যবসায়িক ডিল করতে পারে। আর এই জন্যই যাদের ফাইন্যান্সিয়াল নলেজ খুব কম থাকে তার জন্য টাকা পয়সার ডেফিনেশন একটাই থাকে, দ্য স্পেন্ডিং মানি। এর মানে তাদের শুধু খরচের জন্যই টাকা দরকার। আর যাদের ফাইন্যান্সিয়াল নলেজ স্ট্রং থাকে তাদের কাছে টাকা পয়সার বিভিন্ন ধরনের ডেফিনেশন থাকে, যেমন ইনকাম, ক্যাপিটাল, ওয়েলথ। আর এখানে ক্যাপিটাল মানে হচ্ছে যার মাধ্যমে আপনার টাকা পয়সা বৃদ্ধি পেতে থাকবে,
এবং আপনার প্যাসিভ ইনকাম আপনার কাছে আসতে থাকবে। আর ক্যাপিটালের মাধ্যমে আপনি আপনার ওয়েলথ বৃদ্ধি করতে পারেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওয়েলথ জিনিসটা আবার কি? ওয়েলথ মানে হচ্ছে আপনার টাইম, যার মাধ্যমে আপনি খুব ভালোভাবে লাইফ লিড করতে পারবেন। আর এর মানে হচ্ছে, মনে করুন আপনার প্রতি মাসে 50,000 টাকা খরচ হয়ে থাকে আর আপনার কাছে 6 লাখ টাকা সেভিংস রয়েছে। এর মানে আপনার কাছে মাত্র 1 বছরের ওয়েলথ রয়েছে। আপনার কাছে যদি কোনো সেভিংস না থাকে তবুও কিন্তু আপনি আপনার টাইম বিক্রি করে কিছু না কিছু হলেও ওয়েলথ ক্রিয়েট করে নিতে পারেন, কিন্তু সেটি মাত্র কিছু সময়ের জন্যই হবে। আর যখন সে ওয়েলথ আপনার শেষ হয়ে যাবে তখন আপনার আবার কাজ করার প্রয়োজন হবে। আর এই জন্যই আপনি যখন পুরো বয়সে অ্যাকচুয়াল কাজ করবেন, খুব ভালোভাবে লাইফ লিড করবেন, তখন আমরা সেটিকে অ্যাকচুয়াল বলতে পারবো। আর এই স্টেজে আপনি তখন পৌঁছাতে পারবেন যখন আপনার ভালো জায়গায় ইনভেস্ট করা থাকবে এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার প্যাসিভ ইনকাম আসতে থাকবে। আর এখানে অনেক মানুষ বলবে আমার কাছে তো খুব বেশি টাকা নেই আর আমাদের তো সেরকম কোনো লটারি লাগে না, তাহলে আমরা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো কিভাবে? আর এখানে সবচেয়ে বড় সত্যি হলো, আমরা এই সময়ে যতগুলো টাকা ইনকাম করে থাকি সে টাকাগুলোর একটি অংশ যদি আমরা সেভ করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ভালো একটা লাইফ লিড করতে পারবো। আর এখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় কারণ আমরা সঠিক জায়গায় টাকা পয়সাগুলো স্পেন্ড করতে চাই না। আর এই জিনিসটাই আমাদের সচরাচর মাথায় থাকে না। কারণ একজন মানুষ যদি জানতো যে আমি যেখানে টাকা পয়সাগুলো খরচ করছি তার ফিডব্যাক কেমন আসবে, তাহলে একজন মানুষ টাকা পয়সা খরচের দিকে অনেকটা সাবধানতা অবলম্বন করত। অধিকাংশ লোক 4টি জায়গায় টাকা পয়সা বেশি খরচ করে থাকে। প্রথমটি হচ্ছে এরকম কোনো সার্ভিস যা আপনি চিন্তা না করেই করে থাকেন। আর যাদের মাইন্ডসেট অনেক পোর থাকে তারাই এই জায়গাগুলোতে খুব বেশি টাকা পয়সা খরচ করে থাকে। মনে করুন আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনলেন, আর এটা যদি আপনি অ্যাকচুয়াল অর্থে দেখেন তাহলে দেখতে পারবেন আপনি শুধু নেটফ্লিক্সের ফি পে করলেন না, তার সাথে আপনি নেটফ্লিক্সে যে সময়টা ব্যয় করবেন সেটা আপনার সবচেয়ে বড় স্পেন্ড হবে। কারণ সে সময়টা যদি আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করতেন, নলেজ গ্যাদার করতেন, তাহলে আপনি খুব বেশি পজিটিভ থাকতেন। ঠিক তেমনিভাবে আপনি সে সময়টা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করেন। আপনি কিন্তু এগুলো ফ্রি ইউজ করতে পারেন, তবে আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করছেন। তবে আপনি চাইলে আপনার এই সোশ্যাল মিডিয়ার সময়টাকে কাজে লাগাতে পারেন, কারণ বর্তমান সময়ে এডুকেশন ফ্রি। আপনি ফ্রিতে যে কোনো কিছু অনলাইনে শিখে নিতে পারেন। যেমন আপনি এই ভিডিওটি দেখছেন, মানে আপনি এখান থেকে পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারছেন। আর আপনার সোশ্যাল মিডিয়ার সময়টি আপনি সঠিকভাবে এখানে কাজে লাগাতে পারছেন। আবার কখনো কখনো আপনার বন্ধুদের দেখে আপনার এমন খরচ করার ইচ্ছা হয় যে খরচটি আপনার লাইফের জন্য নেগেটিভ ইফেক্ট দেবে। যেমন কোথাও ঘুরতে যাওয়া, দামি ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করা, দামি কোনো গ্যাজেট, এ ধরনের খরচগুলো। যদি আপনার একান্ত প্রয়োজন হয় তাহলে আপনাকে আপনার প্যাসিভ ইনকাম থেকে এই খরচগুলো করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট। এই অ্যাসেটগুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো এমন কোনো গ্যাজেট যেগুলো কেনার পর আপনি কখনোই সে দামে আর বিক্রি করতে পারবেন না, মানে সে প্রোডাক্টের দাম কমতে থাকবে। যেমন দামি গাড়ি, মোবাইল কিংবা দামি ঘরের আসবাবপত্র। এখানে অনেক লোক তাদের দামি গাড়িকে ভালো অ্যাসেট মনে করবেন। প্র্যাকটিক্যাল অর্থে এটি একটি ডিপ্রিসিয়েটিং অ্যাসেট, কারণ আপনার দামি গাড়ি শোরুম থেকে একবার বের হওয়ার পরেই, এর মানে প্রথমবার ড্রাইভিং করার পরেই সে গাড়ির দাম 20 থেকে 30% কমে যায়। আর সেজন্য এই ধরনের স্প্যান্ডগুলোকে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট বলা হয়। আর আপনার যদি এই ধরনের অ্যাসেটগুলো কেনার প্রয়োজন হয় তবে অবশ্যই আপনাকে আপনার প্যাসিভ ইনকাম থেকে এগুলো কিনতে হবে। আর তৃতীয় নম্বরে আছে নন ডিপ্রিসিয়েটিং অ্যাসেট। আর এখানে এমন অ্যাসেটগুলো আসে যেগুলোর দাম কখনো কম হয় না, কিন্তু আবার কখনো খুব বেশি বৃদ্ধিও পায় না। তবে এই ধরনের অ্যাসেটগুলো ইনফ্লেশন রেটে বৃদ্ধি পেয়ে থাকে, যেমন গোল্ড, রিয়েল এস্টেট। আর এই ধরনের স্পেন্ডগুলো আপনি কিভাবে সহজে করতে পারবেন সে সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনি চাইলে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর চতুর্থ নাম্বারে আছে ইনভেস্টমেন্ট। আর এখানে এমন অ্যাসেটগুলো থাকে যেগুলো সময়ের সাথে বৃদ্ধি পেয়ে থাকে। আর আমার হিসেবে এমন দুটো অ্যাসেট রয়েছে যেগুলো লং টার্মে বৃদ্ধি পেয়ে থাকে এবং এই অ্যাসেটগুলো থেকে আপনি ফাইনালি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। একটি হলো বিজনেস, যার মাধ্যমে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন কোনো এক্সিস্টিং বিজনেসে ইনভেস্ট করার মাধ্যমে কিংবা কোনো শেয়ার কেনার মাধ্যমে। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার মাইন্ড, কারণ আপনার মাইন্ড যত বৃদ্ধি পাবে তত আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। কারণ মাইন্ডসেট ঠিক করার মাধ্যমে আপনি আপনার ভ্যালুয়েবল টাইমকে কাজে লাগিয়ে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আমাদের সমাজের অনেকেই বই এবং এডুকেশনকে সবচেয়ে মূল্যহীন অ্যাসেট হিসেবে ধরে থাকে। আর রিয়েল অর্থে নলেজ ইনভেস্টমেন্টের উপর কোনো ইনভেস্টমেন্টই নেই, কারণ একমাত্র নলেজ ইনক্রিজ হওয়ার মাধ্যমেই আপনি ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ ইমপ্রুভ করার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তারাও আপনার মতো স্মার্টলি চিন্তা করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।